চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য এক ছেলেকে জড়িয়ে থাকতে দেখে থম মেরে দাঁড়িয়ে গেল আবাস। মুহূর্তেই নিজের ভেতরে উত্থাল পাতাল জ্বর শুরু হয়ে গেছে তার, যেন সারা পৃথিবীটাই উল্টে পাল্টে যাচ্ছে সেই জ্বরের তাণ্ডবে। তার মানে কি শ্রেয়া আবাসকে ঠকালো? আবাসের অনুভূতি নিয়ে খেলে ওর সাথে প্রতারণা করলো? বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর শ্রেয়া ছেলেটাকে ছেড়ে দিয়ে দুহাত কাঁধে রেখে দাঁড়ায়। আবাস এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেও এখন তার হুঁশ ফিরেছে। ভেতরে থাকা কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে ওর। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের মাথার চুলগুলো দুহাতে মুচড়ে ধরে সামনে থাকা টেবিলের সজোরে লাথি মারল সে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে শ্রেয়া সহ রেস্টুরেন্টে থাকা সবাই শব্দের উৎসের দিকে তাকায়। আবাসকে দেখে শ্রেয়া ছেলেটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে আবাসের দিকে এগিয়ে যাওয়ার আগেই আবাস চিৎকার করে বলল, প্রতারক তুই, কাছে আসবি না আমার, তোরা সব মেয়েরাই ছলনাময়ী, স্বার্থপর, বিট্রেয়ার তোরা, বিট্রেয়ার, আমার সামনে কোনোদিন আসবি না। পাশ থেকে আদ্রানের ডাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো আবাস। আদ্রান আবাসকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, মেয়েটাকে এতক্ষণ ধরে তো উত্তর শোনার জন্য দাঁড়িয়ে আছে, আর তুই কি এত ভাবছিস? আবাস তার 2 বছর আগে সেই পুরনো অধ্যায় নিয়ে চিন্তা করাটা আপাতত ক্লোজ করে নিজের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। মেয়েটা অনেক স্মার্ট হলেও কেমন যেন ন্যাকা ন্যাকা টাইপের। আবাসের আগে পিছে আশেপাশে অনেক মেয়ে ঘুরঘুর করলেও কেউ এভাবে ডিরেক্ট এসে প্রপোজ করেনি। সত্যি বলতে কারো সাহসে কুলায়নি। আবাস থমথমে গলায় বলল, ভার্সিটিতে থেকে কি পড়াশোনা করতে চাও না? আবাসে এমন অপ্রত্যাশিত কথা শুনে মেয়েটা সামান্য অবাক হলো। কথার অর্থ না বুঝতে পারায় জিজ্ঞেস করলো, মানে? সো সিম্পল, ডু ইউ ওয়ান্ট স্টে হেয়ার অফ ওয়ান্না বি রেস্ট্রিকেটেড ফ্রম দিস ইউনিভার্সিটি? মেয়েটা যে বেশ ভয় পেয়ে গেছে সেটা ওর চেহারা দেখি আবাস বুঝতে পারলো। যতই হোক মেয়েটা জানে যে আবাস এই ভার্সিটির ভিসির ছেলে। মাথা নিচু করে সরি বলে চলে গেল মেয়েটা। ইরা বলে উঠল, আবাস, মেয়েটাকে হতাশ কেন করলি বলতো? অনেক সাহস নিয়ে এসেছিল ইয়ার। তনয় আফসোসের সুরে বলল, ইয়াহ, ইউ আর রাইট ইরা, আমি রিয়েলি ফিলিং ফিট ফর হার ইয়ার। তনয়ের কথা শুনে আবাস আর ইরা বাদে সবাই হো হো করে হেসে দিল। এরা বুঝতে পারছে সবাই ওর মজার ওড়াচ্ছে, তাই নাক ফুলিয়ে পাশে ফিরে তাকালো। আবাস একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এক হুমকিতেই সব ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গেছে। আসলে কি বলতো, মেয়েদের যাত্রাই এমন, ভালোবাসতে জানে না এরা। সব মেয়েরাই শ্রেয়ার মতো। সবাই আবাসের লাল লাল চোখ দেখে ওর ফ্রেন্ডসদের সবারই খারাপ লাগছে, কিন্তু কারো কিছু বলার নেই, কারণ 2 বছর আগে আবাসের সাথে যা ঘটেছে তাতে ওর মধ্যে এমন ধারণা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া এর পেছনে আরো একটা কারণ আছে যেটা আবাস কাউকে বলেনি। এখন হাজার বললেও আবাসের ভিতরে ভুল ধারণাটা পাল্টে দেওয়া সম্ভব নয়, সেটা সবাই বুঝতে পারছে। আবাস আর কথা না বাড়িয়ে নিজেদের হলরুমের দিকে পা বাড়ালো। তার পিছে পিছে লেচুক লাগিয়ে যাচ্ছে আদ্রান, রিয়াদ, তনয়, নেহা, রিয়া ও ইরা। ওদের দেখে বোঝার উপায় নেই যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে, কারণ সবার লেবাস সেম, শার্ট বা টি শার্ট, জিন্স, লেদারের জ্যাকেট, স্নিকার্স, শু। মেয়েদের চুল খোলা থাকায় এটাই পার্থক্য করার একমাত্র মাধ্যম। তারা এখন সবাই মাস্টার্সে পড়ছে, মানে ভার্সিটির সবচেয়ে সিনিয়র। কলেজ লাইফ থেকেও ওরা 7 জন একসাথে, বেশ ভালো বন্ডিং ওদের মধ্যে। তবে আবাসের সবচেয়ে কাছের বন্ধু অন্য কেউ, কিন্তু সে অন্য কোথাও পড়াশোনা করে। আর হামখান আবাস নামটা যেমন ভারী, তার প্রতি ভার্সিটির প্রতিটা স্টুডেন্ট ও টিচারের ধারণা ঠিক তেমনই। তাছাড়া ভার্সিটির বিসির ছেলে হওয়াতে সবাই তাকে বেশ ভয়ের নজরে দেখে। প্রথম দিকে আবাস এমন গুরুগম্ভীর মোটেও ছিল না, কিন্তু ওর জীবনটা একদম পাল্টে যাওয়ার মূল কারণ হলো শ্রেয়া। হাসিখুশি, শালীন, মার্জিত স্বভাবের ছেলেটা আজ একদমই রুক্ষ, বদমেজাজি ও একজন র্যাগিং মাস্টার। আবাস র্যাগিং এর নামে অনেক উদ্ভট কাজ করায় মেয়েদের দিয়ে। ওর বন্দিরাও এর থেকে মজা নেয়। তবে শ্রেয়ার কারণে সকল মেয়ের প্রতি মনটা বিষিয়ে গেল, 4 জন নারীর প্রতি নিজের মনে কোনো খারাপ ধারণা তৈরি করতে পারেনি আবাস। তারা হলো আবাসের বোন স্নেহা এবং ফ্রেন্ডস নেহা, রিয়া আর ইরা।
ওরা জীবনে এদের অবদান অনেক বেশি। আবাস ধূপধাপ পা ফেলে হেঁটে চলেছে, মাথায় এখন শুধু শ্রেয়ার কথাই ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে তার বড্ড মনে পড়ে, ঘৃণা করতে চায় ও শ্রেয়াকে, মনে প্রাণে ঘৃণা করতে চায়, ভুলে যেতে চায় শ্রেয়া নামের কালো অতীতটাকে, যেটা তার জীবনটাকে অন্ধকার করে দিয়েছে। কিন্তু কেন যেন পারে না। হয়তো ভালোবাসার মানুষটাকে কখনো ঘৃণা করা যায় না। সে এখন আছে এক মুঠো রোদ্দুরের অপেক্ষায়, যা তার অন্ধকার জীবনটাকে আলোয় ভরিয়ে দিতে যথেষ্ট হবে। একটা গরম নিঃশ্বাস ছেড়ে আবার সামনে তাকাতেই দেখলো একটা মেয়ে সশব্দে হাসতে হাসতে অনেকটা দূরে তার সামনে দিয়ে যাচ্ছে। এই হাসির ঝংকারটা একদম শ্রেয়ার মতো মনে হয়। আবাস চমকে গেল। মেয়েটার খোলা চুলগুলো হাওয়ার তালে অনবরত উড়ে চলার মধ্যে শ্রেয়ার অবিকল প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পাচ্ছে আবাস। তাছাড়া বেশ কয়েকটা ছেলে মেয়েটাকে দেখে হা করে তাকিয়ে আছে। এমনই একটা চাপা রাগ এতক্ষণ ওর ভিতরে খেলা করছিল, কিন্তু এখন মেজাজটা চরমভাবে বিগড়ে গেছে। হন হন করে এগিয়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে সপাটে তার গালে চর বসিয়ে দিল আবাস। আবাসের এমন কাণ্ডে আশেপাশে সবাই বেশ চমকে গেছে। সবার নজর এখন মেয়েটার দিকে। ভার্সিটির সামনে এমন সিনেমেটিক কিছু ঘটিয়ে ফেলবে আবাস, সেটা কেউ কল্পনা করতে পারেনি। পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল, শ্রুতি, আর ইউ ওকে? শ্রুতি গালে হাত দিয়ে মুখ তুলে তাকালো আবাসের দিকে। কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেছে শ্রুতি। হুট করে কেউ এভাবে চর মেরে দিলে এমনটাই হয় স্বাভাবিক। দূর থেকে আবাসের বন্ধুরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আবাস অসম্ভব রেগে বলল, ওইভাবে হাসছিলে কেন? হ্যাঁ, ওই হাসি দিয়ে ছেলেদের সিডিউল করতে চাও, তাই না? তোমাদের মায়াবী মুখোশের আড়ালে থাকা নোংরা মেন্টালিটিটা এই আবরাম খান আবাস বেশ ভালো করেই জানে। আবাসের কথাগুলো কর্ণগোচর হতেই হুঁশ ফিরল শ্রুতির। গাল থেকে হাত নামিয়ে চরের পাশাপাশি আবাসের অপমানজনক কথাগুলো মনে মনে আওড়ায় রাগে ফায়ার হয়ে গেল শ্রুতি। রেগে কিছু বলতে যাবে এমন সময় শ্রুতির পাশের মেয়েটা ওর হাত ধরে বলল, ঝামেলা করিস না শ্রুতি, চল এখান থেকে। শ্রুতি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর কাছ থেকে আমি কোনো পরামর্শ চাইছি না ইয়ানা। আজ এই ব্যাটার ব্যান্ড না বাজালে আমার নাম শ্রুতি হাসান না। শেষোক্ত কথাটা অনেকটা আবাসের রাগের আগুনে ঘি ঢালার মতো হয়ে গেছে। আবাস চিৎকার করে বলল, তুমি আমার ব্যান্ড বাজাবে? লাইক সিরিয়াসলি? ইউ চিপ গার্ল, ডু ইউ নো হু আই এম? শ্রুতি আবাসের থেকে দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল, আব্বে রাখ তোর চিপ কষ্টের হিসাব। নিজেকে কি হিরো ভাবিস নাকি যে তোকে সবাই চিনবে? শালা, আমায় থাপ্পড় মেরেছিস। তোর জীবন যদি আজ শেষ না করেছি তো আমার নামও শ্রুতি হাসান না। সবাই অবাক হয়ে গেছে শ্রুতির কথা শুনে, শুধুমাত্র ইয়ানা ছাড়া। শ্রুতি যে কতটা ডেঞ্জারাস তা তো কেউ জানে না, তাই ওর সাহস দেখে সবাই হা হয়ে গেছে। ডিরেক্ট তুই তুকারি, লাইক রিয়েলি। ইয়ানা জানে শ্রুতি কতটা উগ্র টাইপের। যতটা হাসি খুশি তার চেয়ে কয়েকগুণ বেশি রেগে যেত সময় নেয় না এই মেয়ে। তবে শ্রুতি হাসান নামটা আবাসের কাছে অনেক চেনা চেনা ঠেকছে। কেন এমন চেনা লাগছে? আবাস কিছু বলার আগেই আদ্রান, রিয়াদ, তনয়, নেহা, রিয়া ও ইয়া সেখানে এগিয়ে গেল। নেহা রেগে বলল, হে ইউ, তোমাকে এত সাহস কে দিয়েছে? তুমি এভাবে? নেহার কথায় মাঝেই শ্রুতি ওর দিকে আঙুল তুলে বলল, ওই তোরে কিছু বলতে বলেছি নাকি? জিজ্ঞেস করেছি। এই বজ্জাতটা আবাসকে দেখিয়ে বেতন দিয়ে রেখেছে ওর চামচা হয়ে কাজ করার জন্য, তাই না? তোর এই আজেরা চামচাগিরি অন্য কাউকে গিয়ে দেখা গিয়ে, আমাকে না। নেহা শ্রুতির দিকে দাঁত কটমট করে তাকায়। শ্রুতি পাত্তা না দিয়ে আবাসের দিকে তাকিয়ে বলল, এই যে তুই এখান থেকে এক পাও নড়বি না, তোর হিসাব আজ চুকিয়ে ছাড়বো আমি। জাস্ট 1 মিনিট ওয়েট কর। শ্রুতি কথাটা বলেই পাশের বিল্ডিংটার ভেতরে ঢুকে গেল। রিয়াদ বলল, আবাস চল এখান থেকে। হয়তো কেন এই মেয়েটার সাথে এমন করছিস? নিউ কামার স্টুডেন্ট হয়তো, তাই তোকে চিনতে পারেনি। দোষ তো তোরই ছিল। শ্রেয়ার ওপরে রাগটা ওর উপর ঢেলেছিস। এভাবে অকারণে ওকে চর মারাটা ঠিক হয়নি তোর। সো প্লিজ চল। আবাসে কোনো হেলদোল নেই। শ্রুতির চ্যাটাং চ্যাটাং কথা শুনে এমনিতে গা জ্বলে যাচ্ছিল।
এখন সেও দেখতে চায় এই মেয়েটা তার কি এমন করতে পারে। কিন্তু শ্রুতির মাথায় কি চলছে সেটা তো তার আবাস জানে না। এমনকি ইয়ানাও ভাবতে পারেনি যে শ্রুতি এমন কিছু করে বসবে। ঠাস চারপাশে তুমুল শোরগোল শুরু হয়ে গেছে। আবাসের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। ওর বন্ধুরা ওকে ধরাধরি করে সামলানোর চেষ্টা করছে। শ্রুতি নিজের হাত থেকে মোটা লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে আবাসের দিকে তাকালো। আবাস রক্তাক্ত চেহারায় তার দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকেই বেহুশ হয়ে গেছে। ইয়ানা শ্রুতির হাত ধরে এক দৌড় দিয়ে সেখান থেকে রাস্তার দিকে চলে এলো। শ্রুতির চোখ গরম করে ইয়ানার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? তুই আমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে এলি কেন? তো কি করব? ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? তোর কি মনে হয় ওরা তোকে ছেড়ে দেবে? সেটা আমি দেখে নিতাম। আমাকে ওরা এখনো চেনেনি। ওই বজ্জাতটাকে যা করলাম ওদেরও একই হাল করতাম। তুই জানিস ছেলেটাকে? না জেনে না বুঝে একজনকে এভাবে মাথা ফাটিয়ে দিলি। আর ওই ছেলেটা যে আমার থাপ্পড় মারলো সেটা তোর চোখে পড়লো না? ইয়ানা বেশ বিরক্ত হলো। এর সাথে কথা বলাটাই বেকার। তবুও বলল, দেখেছি, কিন্তু তোর কি মনে হচ্ছে না যে তুই এই অ্যাক্সেস করে ফেলেছিস? একটা চড়ের জন্য মাথা ফাটানো? হ্যাঁ হ্যাঁ তাই। বেটা এত ভাব পায় কোত্থেকে? যত সব। কারণ ওর ভার্সিটির ভিসি আমান খানের ছেলে। শ্রুতি পাবলেশহীন ভাবে বলল, তো? ইয়ানা অবাক হয়ে বলল, আমি কি বললাম শুনিসনি? উনি ভার্সিটির ভিসি আমান খানের ছেলে। হ্যাঁ শুনলাম তো। উনি ভার্সিটির ভিসি আমান খানের। শ্রুতির হোশ ফিরতেই চোখ দুটো বড় বড় করে ইয়ানার দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, হোয়াট? ওটা আমান স্যারের ছেলে ছিল? তুই আমাকে আগে বলবি না? ইয়ানা ভেঙচি কেটে বলল, আমার কথায় কখনো পাত্তা দিস তুই? সবসময় উল্টাপাল্টা কাজ করে পরে আসিস আফসোস করতে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শ্রুতি আবার ভার্সিটির দিকে পা বাড়াতে যাবে এমন সময় ইয়ানা ওর হাত ধরে ফেলে বলল, আবার ওদিকে যাচ্ছিস কেন? যাই, স্যারের সাথে দেখা করে আসি। আমায় যদি টিসি দিয়ে দেয়, এখন গেলে ওদের কাউকেই পাবি না। সবাই বোধহয় এতক্ষণে হাসপাতালে চলে গেছে। শ্রুতি টেনশনের নখ কামড়াতে কামড়াতে বলল, তাহলে এখন কি করি? এখন কিছু করতে হবে না, চল বাসায় যাই। কালকে ভার্সিটিতে এসে দেখা যাবে কি করা যায়। চল। শ্রুতি বাসায় পৌঁছেতেই তানিয়া হাসান কিচেন থেকে বেরিয়ে এসে বলল, আজ এত দেরি করে ফিরলি কেন? আজ দ্বিতীয় দিন আর আজ থেকে লেট করা শুরু করেছিস? শ্রুতি বিরক্ত হয়ে বলল, উফ মা, এমনিতেই টেনশনে আছি আর তুমি আছো এসব বকবকানি নিয়ে। তানিয়া হাসান সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, টেনশনে আছিস কেন? কি অঘটন ঘটিয়ে এসেছিস আজকে? শ্রুতি আমতা আমতা করে বলল, অঘটন? কিসের অঘটন? কিছুই হয়নি। তাহলে তোর তাচ্ছিস কেন? কোথায়? তুমি একটু বেশি সন্দেহ করো সবকিছুতে। তুই ভালো মানুষ হলে করতাম না। যখন যেখানে যাস সেখানেই কোনো না কোনো ঝামেলা করে আসিস। শ্রুতি মুখ ফুলিয়ে হুশ টাইপ শব্দ করে ঘরে চলে এলো। হাসপাতালে বেডে হেলান দিয়ে শুয়ে আছে আবাস। পুরো মাথা জুড়েই ব্যান্ডেজ। চোখ বন্ধ করে আছে সে। আমান খান ব্যস্ত হয়ে আবাসের পাশে বসে বললেন, কেমন আছেন এখন? ব্যথাটা কমেছে? আবাস চোখ খুলে নিজের বাবাকে দেখে হালকা হেসে বলল, আমি ঠিক আছি ড্যাড, প্লিজ ডোন্ট ওয়ারি। আমান খান থপথপে গলায় বললেন, হ্যাঁ কত ঠিক আছো সেটা তো দেখতেই পাচ্ছি। একটা মেয়ে তোমার মাথা ফাটিয়ে দিল আর আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আবাস ঠোঁট কামড়ে হেসে বলল, বিশ্বাস করার মতো হলেই না বিশ্বাস করবে? অনেক রিডিকুলাস একটা ব্যাপার, তাই না ড্যাড? আমান খান অবাক হয়ে বললেন, ইউ আর স্মাইলিং লাইক রিয়েলি, নাকি আমি স্বপ্ন দেখছি? আবাস এবার শব্দ করে হেসে বলল, নো ড্যাড, ইউ আরেন্ট ডিমিং। আমার কেন যেন হাসি পাচ্ছিল। আমান খান কিছুক্ষণ চুপ করে থেকে আবাসের গতিবিধির বোঝার চেষ্টা করছে। সেটা কি সত্যি স্বাভাবিক হয়ে যাচ্ছে? রাতে শ্রুতি বিরক্ত হয়ে ঘরের ভেতরে পায়চারি করছে। যদি সত্যি সত্যি তাকে ভার্সিটি থেকে বের করে দেয়, তখন তার মা তাকে এ বাড়ি থেকেই বের করে দিবে। কেন যে না বুঝে ওই ছেলেটাকে মারতে গেল, কিন্তু ছেলেটা তো ওকে চর মারলো, আবার কতগুলো বাজে কথা শোনালো। সামান্য হেসেছিল বলে এতগুলো কথা শোনাবে কেন? ওর বাবের ভার্সিটি বলে কি একটু হেসে হেসে কথা বলা যাবে না কারোর সাথে? যত সব। এসব চিন্তা করতে করতে আবার ভাবলো, এত চিন্তা করে রাতের ঘুম হারাম করাটা ঠিক হবে না। কালকে ভার্সিটিতে গিয়েই দেখা যাবে। অনেক রাত হয়ে গেছে এমনিতেই। হঠাৎ ফোনে রিংটোনের আওয়াজ ঘুম ভেঙে গেল শ্রুতির।
এক ক্রাশ বিরক্ত নিয়ে ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। শ্রুতি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ পুরুষালী কণ্ঠে বলল, আমি কি শ্রুতি হাসানের সাথে কথা বলছি? শ্রুতি বিরক্ত মাথায় গলায় রেগে বলল, আমার ঘুম বরবাদ করে এখানে এসেছিস পরিচয় জানতে? খবিস কোথাকার, আগে পরিচয় শিওর হয়ে কল করতে পারলি না? আমান খান এমন কথা শুনে বরকে গেলেন। তিনি কি ভুল নাম্বারে কল করেছেন? শ্রুতি আবারও বলল, কি কথা বলার আছে বলবি, নাকি কল কেটে দিব? আমি সত্যি শ্রুতি, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জেনে কি করব? হ্যাঁ, তোকে আমার সামনে বসিয়ে পুজো দেব? তুই কি কোনো দেশের প্রেসিডেন্ট যে নাম আমান খান? রেগে দাঁতে দাঁত চেপে বলল, আমি আমান খান বলছি, তোমার ভার্সিটির ভাইস চ্যালেঞ্জার। এখন চিনতে পেরেছ নিশ্চয়ই? শ্রুতি এমন কথা শুনে পুরোই তব্দ খেয়ে গেল। কাপা কাপা গলায় বলল, আমান স্যার? আমান খান একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, মনে পড়েছে তাহলে। শ্রুতি জিব্বায় দাঁত চেপে নিজেকে গালাগাল করছে। এতটা অদ্ভুত কাজ ও কিভাবে করতে পারে? ওর মা ঠিকই বলে ওর কোনো কাণ্ডজ্ঞান নেই, আর ইয়ানাও ঠিকই বলে ও কোনো কিছু না শুনে না জেনে না বুঝেই উল্টোপাল্টা কাজ করে ফেলে। একটু আগে স্যারকে কি না কি বলল, ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কি হলো? এতক্ষণ তো মুখে কথার খই ফুটছিল, এখন চুপ কেন? শ্রুতি ইতস্ত করে বলল, অ্যাকচুয়ালি স্যার, আমি আসলে এভাবে। আমান খান বললেন, থাক, আর বলতে হবে না। আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম যখন শুনি আমার ছেলের মতো টিয়ারিং কাউকে একটা মেয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। ইভেন শুধু অবাক বললে ভুল হবে, আমার বিশ্বাসই হচ্ছিল না। বাট নাও আমি এটা বুঝে গেছি যে যে মেয়ে টিচারকেও গালিগালাজ করতে ছাড়ে না, তার দ্বারা সবই সম্ভব। শ্রুতি এবার বলে উঠল, স্যার, আমি জানতাম না যে এটা আপনার নাম্বার, আর আপনার ছেলেকে মেরেছি কারণ উনি আমাকে অকারণেই মেরেছেন। আমি জানি আমারটা একটু ওভার হয়ে গেছে, সেজন্য তোমাকে ভার্সিটি থেকে এক্সপেল করা হলো। টিসি রেডি করে রাখবো, 3 দিন পরে এসে নিয়ে যেও, কারণ এই 3 দিন আবাস হসপিটালে থাকবে, তাই আমি ভার্সিটিতে যাব না। কিন্তু স্যার, আমার কথাটা তো। হ্যালো স্যার, যা কেটে দিল। দূর, ভাল লাগে না। সকালে খাবার টেবিলে শ্রুতি এসে দেখতে পেল আরাফ আহসান ব্রেকফাস্ট করছেন আর তানিয়া আহসান সার্ভ করছেন। শ্রুতি টেবিলে বসতেই তানিয়া আহসান বললেন, আজ এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? ভার্সিটি কি অফ নাকি? না, তেমন কিছু না, আজ একটা কাজ আছে, এখনই বের হব। আরাফ আহসান পানি খেয়ে বললেন, কি এমন কাজ মা? তানিয়া আহসান বললেন, কি আবার? গিয়ে দেখো কোথায় কোন ঝামেলা পাকাতে যাচ্ছে। তোমার আহ্লাদে এমন বেঁকে বসেছে ও। শ্রুতি ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছি, ওর কাছে এসব নতুন কিছু না। রোজ রোজ বকা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাই এখন মজাই লাগে এসব শুনতে। তবে মাথা এখন অন্য কিছু পাকাতে ব্যস্ত, তাই কোনো কথা কানে নিচ্ছে না। শ্রুতি, আরে শিওর তুই এখন আর উল্টাপাল্টা কিছু করিস না? চল ভার্সিটিতে গিয়ে আমার স্যারকে সরি টরি বলে মানিয়ে নি। শ্রুতি হাঁটতে হাঁটতে বলল, স্যার আজ ভার্সিটিতে যাবে না, আর এটা অত সোজা না যে আমার সরিতে স্যার গলে যাবে, তাই আমি যেটা ভেবেছি সেটাই করতে হবে। ইয়ানা কৌতূহল হয়ে বলল, কি ভেবেছিস সেটা বলতো? সেটা তো দেখতেই পাবি, এখন শুধু শুধু মুখের কথা কেন শেষ করাচ্ছিস আমাকে? তোর সাথে কথা বলাই বেকার। সেটা জানলে এত বকবক না করে চুপ করে থাক না আবাস। শ্রুতির দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কিন্তু শ্রুতির তাতে কিছু যায় আসে না। সে টেবিল থেকে কাঁচের গ্লাসটা উঠিয়ে মাথায় বাড়ি মারার ইশারায় বলল, শোনো, আমার স্যারকে ডিসেন্ট ছেলের মতো বলবি আমার টিসি ক্যান্সেল করতে, নয়তো একদম মেরে দেব। আবাস ব্রু কুচকে তাকিয়ে আছে। আবাসের সব বন্ধুরাও সেখানে উপস্থিত। রিয়া রেগে বলল, হে ইউ, তুমি এগিন এখানে এসে ওকে হুমকি দিচ্ছ? মেয়ে হয়ে এত তেজ? রিয়ার কথা শেষ হওয়ার আগে শ্রুতি বলল, কেন রে, তুই কি ছেলেই? এভাবে ছেলেদের মতো পোশাক পরে ছেলে হয়ে যাবি নাকি? কাক যতই ময়ূরের পাক লাগাক না কেন, কাক কাকি থাকে, ময়ূর হয়ে যায় না, বুঝেছিস? রিয়া আবার কিছু বলতে যাবে তার আগেই আবাস ওকে থামিয়ে দিয়ে বলল, গাইস স্টপ, আমাকে বলতে দে। আবাস শ্রুতির দিকে তাকিয়ে বলল, এই যে তুমি চাও যেন তোমার টিসি ক্যান্সেল হয়ে যায়? ভালো, সো ইউ ক্যান স্টে।
শ্রুতি খুশি হয়ে বলল, সত্যি? তুই সত্যি বলেছিস তো? আবাস ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুই মানে? হোয়াটএভার, আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? উল্টাপাল্টা কিছু করলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। তুই আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি। আবাস বেশ অদ্ভুতভাবে শ্রুতির দিকে তাকিয়ে হেসে দিল এবং নিজের হাত শ্রুতির দিকে এগিয়ে বলল, ফ্রেন্ডস। শ্রুতি অবাক হয়েছে, বেশ ভালোই অবাক হয়েছে। তবে আবাসের বন্ধুরা আরো বেশি অবাক। শ্রুতি আবাসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আবাস বলল, এটাই শর্ত, আমার ফ্রেন্ড হতে হবে, তাহলেই তুমি ভার্সিটিতে থাকতে পারবে। আদারওয়াইজ। শ্রুতি আবাসের হাত আঁকড়ে ধরে বলল, এই না না, আমি মেনে নিলাম, আমরা এখন থেকে ফ্রেন্ডস। শ্রুতি আবাসের হাত এমনভাবে চেপে ধরেছে দেখে আবাস অদ্ভুতভাবে হাসল। কেটে গেছে 5 বছরও বেশি কিছু সময়। আবাসের পড়াশোনা অনেক আগেই শেষ। সে এখন নিজে কেরিয়ার নিয়ে ব্যস্ত। শ্রুতির পড়াশোনা শেষের দিকে। এতদিনে তাদের বন্ধুত্ব অনেক গভীরতা লাভ করেছে। এখন সেটা যে শুধু আর বন্ধুত্বের সীমাবদ্ধ নেই, সেটা দুজনেই বুঝে। কিন্তু কেউ কাউকে ভয়ে কিছু বলতে পারে না। শ্রুতির ধারণা আবাস এখনো শ্রেয়াকে ভালোবাসে, কারণ আবাসের মধ্যে এখনো শ্রেয়ার প্রতি অনুভূতি দেখতে পায় আবাস। অন্যদিকে আবাস মনে করে শ্রুতির মতো এমন উগ্র টাইপের একটা মেয়ে কখনো ওকে ভালোবাসতে পারবে না। এসব বললে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা আছে সেটা নষ্ট করে দিতে পারে শ্রুতি, কিন্তু পিছপা হবে না। বিকেলের দিকে শ্রুতির বাবা আরাফ আহসান শ্রুতির কাছে এসে বললেন, শ্রুতি মা, তোর কি কোনো পছন্দ আছে? শ্রুতি অবাক হয়ে বলল, মানে? মানে কোনো ছেলেকে ভালো টালোবাসিস? শ্রুতির মাথায় আবাসের কথা আসতেই সে খুশি হয়ে বলতে যাবে, এমন সময় শ্রেয়ার কথা মনে পড়তেই মন খারাপ করে নাবোধক মাথা নাড়িয়ে বলল, এসব কথা কেন জিজ্ঞেস করছো বাবা? আমার বন্ধুর পরিবার থেকে তার জন্য সম্বন্ধ এসেছে। যে ছেলেটা অনেক ভালো, তুই তো চিনিসই। তোর পরীক্ষা শেষ হলেই তারিখ ঠিক করার ইচ্ছে আছে। তোর যখন কোনো পছন্দ নেই তখন তার কোনো আপত্তি নেই, তাই না? শ্রুতি ইতস্ত করে বলল, কিন্তু বাবা। আরাফ আহসান উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হ্যাঁ বল, কিছু বলার থাকলে। না, কিছু না, তোমরা যা ভালো বোঝো। আরাফ আহসান প্রসন্ন হাসি দিয়ে চলে গেলেন। আবাস, তোমাকে একটা নিউজ দেওয়ার জন্যই তোমার বাসায় এলাম। শ্রুতির কথা শুনে আবাস অবাক হয়ে বলল, হোয়াট হ্যাপেন শ্রুতি? তুমি আমাকে তুমি বলে সম্বোধন করছো কেন? তুমি তো সবসময় তুই বলে ডাকো। শ্রুতি মলিন হেসে বলল, এমনি ইচ্ছে হলো, এখন থেকে আর তুই বলে ডাকবো না। আবাস সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? আরে বাদ দাও তো, গুড নিউজটাই তো শুনতে চাইলে না। আবাস বুঝতে পারলো শ্রুতির কথা ঘুরাতে এসব বলছে, তাই নিজেও বলল, ও হ্যাঁ বলো। শ্রুতি নিজের ব্যাগ থেকে একটা ছকছকে কার্ড বের করে আবাসের হাতে ধরিয়ে দিয়ে বলল, প্রথম তোমাকে দিয়েই ইনভিটেশন শুরু করলাম, আসবে কিন্তু। আবাস স্তব্ধ হয়ে কিছুক্ষণ শ্রুতির দিকে তাকিয়ে রইল। আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, শ্রুতি, তোমার বিয়ে? মানে সত্যি? শ্রুতি শুধু হাসলো, কিছু বলল না। আবাস নিজেকে সামলে জোরপূর্বক হেসে বলল, কংগ্রেটস। শ্রুতি কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করে খটখট পায়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ল। আবাস আটকাতে চেয়েও পারল না। হয়তো শ্রুতি তাদের সম্পর্কটাকে সবসময় সাধারণভাবেই নিয়েছে। এদিকে শ্রুতির দাঁতে দাঁত কষে কাটছে। তার মানে আবাস তাকে কখনো ভালোই বাসেনি, সে আজীবন শুধু শ্রেয়াকেই ভালোবেসেছে। আজ শ্রুতির বিয়ে। আবাসের যাওয়ার কথা থাকলেও মন থেকে আর সাহস পাচ্ছে না। 8 বছর আগে শ্রেয়াকে দেখেছিল অন্য এক ছেলের সাথে, আজ আবার একই দৃশ্য দেখতে হবে। শ্রুতিকে প্রথম দেখে আবাস বুঝেছিল সব মেয়ে এক হয় না। ওর উগ্রবাদী সত্তাটাকেই আবাস ভালোবেসেছে। ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আবাস বলল, এক মুঠো রোদ্দুর হয়ে আমার জীবনে এসেছিলে শ্রুতি, আলোয় ভরিয়ে দিয়েছিলে আমার জীবনটাকে, আবার অন্ধকার করে চলেও যাচ্ছ। শ্রেয়ার পর আবার কাউকে ভালোবাসতে পারবো এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি, কিন্তু আমার সব ভাবনা ভুল প্রমাণিত করেছো তুমি। আমাকে শক্ত একজন মানবে পরিণত করেছো তুমি। শ্রেয়া চলে যাওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু তুমি চলে যাওয়ার পর ভেতরটা ক্ষত বিক্ষত হলেও ওপর দিয়ে আমি অনেক শক্ত। তুমি শিখিয়েছ আমায় ভালোবাসি প্রিয়।
আবাস একটা তপ্ত নিঃশ্বাস ফেললেই তার কানে এসে ভারী খেলো, আবাস। আবাস চট করে পেছন ফিরে তাকাতেই তার চোখ আটকে গেল বধূবেশে সজ্জিত শ্রুতির দিকে। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে না থেকে চোখ নামিয়ে ফেলল সে। অবাকও হয়েছে অনেক। শ্রুতি ধীর পায়ে এগিয়ে যেতেই আবাস অস্পষ্ট স্বরে বলল, তুমি এখানে এই অবস্থায়? ভাগ্যিস এলাম, নয়তো অনেক কথাই অজানা রয়ে যেত। আবাস কি বলবে ভেবে পাচ্ছে না। শ্রুতি বলল, তোদের বাড়ির পাশে সাজতে এসেছিলাম, ভাবলাম তোর সাথে সবকিছু একটা এসপার ওসপার করে যাব আজকে। কিন্তু দেখো শ্রুতি, তুমি যা শোনার শুনেছ, এখন এসব ভুলে যাও। আজ তো তোমার। শ্রুতি কাঁদতে কাঁদতে বলল, কি আমার? হ্যাঁ, যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি তো জানতাম সে শ্রেয়াকে ভালোবাসে। আবাস অবাক হয়ে বলল, মানে আমায় বিয়ে করবি? আবাস আরো বেশি অবাক হলো। এতদিন একসাথে থেকেও এই মেয়েটার মন বুঝতে পারেনি। অদম কোথাকার বলে নিজেই নিজেকে গালি দিচ্ছে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তার হাতে আর কিছুই নেই। আমি ইতিহাস পুনর্গঠন করতে পারবো না শ্রুতি। শ্রুতি বুঝতে না পেরে বলল, মানে? আমার মা, তিনি আমার বাবাও আমাকে ছেড়ে অন্য এক পুরুষের হাত ধরে চলে গিয়েছিল। এখন তোমাকে এই পরিস্থিতিতে বিয়ে করলে ব্যাপারটা অতীতে আমার মা যা করেছেন সেরকমই হবে। তাই তুমি চলে যাও প্লিজ। তুমি যখন চাও না তখন আর কি করব? কিন্তু আমি কখনো অন্য কারোর সাথে সুখী হব না, যা তোমাকে জানিয়ে দিলাম। বলেই পিছনে ঘুরে দেখে আমান খান দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে এসে শ্রুতির মাথায় হাত বুলিয়ে দিয়ে আবাসকে বলল, তোমরা তাড়াতাড়ি নিচে চলো, শ্রুতির বাবা আমাকে খবর দিয়েছে। তারা ওদিক থেকে বরপক্ষকে বুঝিয়ে এখানে আসছেন। আবাস ভ্রু কুঁচকে বলল, এখানে আসছেন মানে? মানে তোমার আর শ্রুতির বিয়ে এখন? বাবা, তুমি জানো সবটা, তাও এসব? তোমার মায়ের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করছো কেন তুমি? তোমার মা তো নিজের ছেলে মেয়ে দুটোকেই ফেলে চলে গেছে, তাই সেটা অন্যায় ছিল। কিন্তু এখন তুমি যেটা করছো সেটা আরো বেশি অন্যায়। জানো না, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আশা করি বুঝতে পেরেছিস। মেয়েটাকে নিয়ে নিচে আয়। বলেই চলে গেল আমান খান। শ্রুতির কাঁদো কাঁদো ফেস করে আবাসের দিকে তাকিয়ে বলল, এখনো বলবি চলে যেতে? এখনো তো সমস্যা আছে? আবাস এগিয়ে এসে দুষ্টুমি হাসি দিয়ে বলল, যদি বলি করব না? শ্রুতি আশেপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, তাহলে আজ আবার তো মাথা ফাটাবো শালা। আমাকে এখনো। ওকে আর বলতে না দিয়ে দুই হাতে আগলে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, থ্যাংক ইউ মিষ্টি পাখি। একবার ভালোবাসি বলো না? শ্রুতি হেসে বলল, ভালোবাসি। ধরা বিড়াল। গল্পটি এখানে শেষ। আল্লাহ হাফেজ।